তীব্র থেকে তীব্র হয় আবরাজের হাতের স্পর্শ। ফিজার গালে ছুঁয়ে থাকা হাতটা ফিজাকে বড্ড জ্বালাচ্ছে। ঠোঁট ছুঁয়ে যাচ্ছে তর্জনী আঙ্গুল। সে আবরাজের শরীরের সঙ্গে লেপ্টে রয়েছে। শরীরের অর্ধাংশ ভিজে গিয়েছে প্রায়। ঠান্ডায় মেয়েটা কাঁপছে। আবরাজের চুল থেকে হাত সরিয়ে গলা জড়িয়ে ধরে আরাম করে বসে। আবরাজ শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে বউয়ের দিকে। ফিজা ফিসফিস করে বলে, নারী তার শখের পুরুষকে যতই ভালোবাসুক, আপনি যা দেবেন সেটাই তার কাছ থেকে ফেরত পাবেন। আমি তোমায় অবহেলা করেছি, তুমি কেন তাহলে আমায় ছেড়ে গেলে না? ফিজা হাসে। ফ্যাকাশে ঠোঁটের সেই হাসি আবরাজের নিকট দারুণ লাগে। একটু ছুঁয়ে দিতে ইচ্ছা করে। মুখ এগিয়ে নিয়েও আলতো স্পর্শ করলো। ফিজা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বলে উঠল, ছেড়ে যাব? আমি আপনাকে আমার স্থানে দাঁড় করাবো আর অনুতপ্তের অনলে পোড়াবো, এবং সেটাই হবে আপনার ভুলের শাস্তি। তুমি বড্ড বোকা সুগন্ধি ফুল, আবরাজ আফসোস করে বলে। ফিজা ঠোঁটের কোনায় হাসি ঝুলিয়ে জবাব দেয়, বোকা ভালো। অথচ মেয়েটা তাকে নাকে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, বারবার তাকে শিখিয়ে দিচ্ছে আবরাজ খানের বউ মিসেস আবরাজ খান সে, অতএব সাবধানে তাকে আয়ত্তে আনতে হবে। কিন্তু এখনো যেন পারছে না নিতে। আবরাজ বউয়ের ওষ্ঠদয় আবারও চুমু খায়, বলে, যাও, 1 ঘন্টা তোমাকে ডিস্টার্ব করবো না, ফার্স্ট রেডি হয়ে নাও, বেরোতে হবে আমাদের। ফিজা ভেজা কাপড়ে লজ্জায় পড়ে দ্রুত স্থান ত্যাগ করলো। আবরাজ বউয়ের পেছনের ভেজা অবয়বের দিকে তাকিয়ে হেসে বলে উঠল, নারী, তোমার কত রূপের রং, আমি তোমার সব রঙের সঙ্গে মিশে একাকার হতে চাই। নিজের সর্বনাশ নিজের হাতেই করলেন তবে। ফিজা ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে উকি দিয়ে বলে। আবরাজ শব্দ করে হাসে বহুদিন পর। এমন হাসি এই পুরুষের মুখে বিরল। বেশ ভালো লাগলো হাসি মুখে আবরাজ খানকে। আবরাজ হাসতে হাসতে হঠাৎ গম্ভীর হয়ে বলে, এতেও যদি তোমায় পাওয়া যায়, নিজের সর্বনাশ না হয় মেনে নিলাম। সাদা রঙের একটা পার্টি ড্রেস পরেছে ফিজা। চুলগুলো খোপা বাঁধা, কিছু চুল এলোমেলো কানের পাশ দিয়ে বেরিয়ে, ঠোঁটে হালকা করে গোলাপি লিপস্টিক। অল্প স্বল্প সাজে দ্বিগুণ অসম্ভব সুন্দরী হয়ে উঠেছে এই নারীর সৌন্দর্য। ফিজা রুম থেকে বেরিয়ে আসতে আবরাজ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। পাশেই সাব্বির কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছিল। স্যারের রেসপন্স না পেয়ে সামনে তাকিয়ে তার স্যারের অবস্থা দেখে মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে গেল। ফিজা ব্যাপারটা লক্ষ্য করে আবরাজের কাজে বেহায়া একটা উপাধি দিল। আবরাজ ফিজার ঠিক বরাবর দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে উঠল, মাই বিউটিফুল লেডি। ফিজা বোধহয় লজ্জা পেল, চোখ নত করে মিনমিনে বলে, লেট হচ্ছে। আবরাজ শুনল। বউয়ের হাতের ভাঁজে হাত রেখে বাড়ি থেকে বেরিয়ে এলো। গাড়িতে না বসে আবরাজ বউ নিয়ে বাড়ির পেছনের দিকে হাঁটা ধরলো। ফিজা কিছুটা অবাক হলো, এদিকে কোথায় যাচ্ছে? কৌতূহল হয়ে আবরাজের থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকিয়ে ফিজার মুখ হা হয়ে গেল। মানুষের সমাগম প্রচুর। অন্ধকারে তুষারপাতের মধ্যে কি সুন্দর করে লাইটিং করে সাজানো, চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। সুন্দর সুন্দর রমণী থেকে শুরু করে কত রকম বিদেশি মানুষ। তার মধ্যে একজন বেশ সুদর্শন ইয়াং দেখতে পুরুষ এগিয়ে এলো, যার গায়ে কালো স্যুট। দেখেই বোঝা যাচ্ছে বাঙালি, বেশ সুদর্শন, মোটা গোফ রয়েছে। হ্যাঁ, মিসেস আবরাজ খান, জুবায়ের কবির। আবরাজ খানের ঘনিষ্ঠ বন্ধু বটে, আবার শত্রুও। জুবায়ের হাত বাড়িয়ে রেখেছে ফিজার দিকে হ্যান্ডশেক করার জন্য। ফিজা আবরাজের দিকে তাকিয়ে দেখলো ইচ্ছে নেই হাত মেলাবার। আবরাজ বুঝি মিলাতে দেবে? বউয়ের দৃষ্টি না পড়ে সে জুবায়ের সাথে হাত মেলালো। ঠোঁটের কোনায় অল্প স্বল্প বাঁকা হাসি রেখে বলল, থ্যাঙ্কস, এসেছো, ভালো লাগলো। ফ্রেন্ড তো, এসব বলো না, তোমার বউ কিন্তু চমৎকার। আবরাজ জুবায়ের ধরে রাখা হাতের মুঠোয় হাতটা এতটাই চেপে ধরলো যেন মটমট করে হাড়গুলো ভেঙে যাচ্ছে। কিন্তু এতেও জুবায়ের মুখভঙ্গির কোনো পরিবর্তন হলো না। বাঁকা হেসে আবরাজের দিকে তাকিয়ে কাছাকাছি গিয়ে দাঁড়ালো। ফিজা পাশে দাঁড়িয়ে থাকলেও মনোযোগ অন্যদিকে। জুবায়ের ফিসফিস করে বলে, সামনে রেখো, জুবায়ের কবিরের নজরে কিন্তু পড়ে গেল। তুমি নিজের চোখটা সামনে রেখো, কখনো কখনো খুলে পড়ে গেলে পরে নিজের গার্লফ্রেন্ডকে খুঁজে পাবে না। সো বি কেয়ারফুল। আবরাজ হঠাৎ জুবায়ের হাতটা উল্টে করে মুচকে দিয়ে বলে। জুবায়ের ব্যথায় চোখ লাল হয়েছে, তবুও মুখ দিয়ে টুর শব্দ করলো না। আবরাজের ভাবসাব এমন যেন সে কিছুই করেনি। হাসতে হাসতে জুবায়ের কাঁধে চাপড়ে সামনের দিকে চলে গেল। পেছনে জুবায়ের নিজের হাতটা ছাড়া পেয়ে বা হাত দিয়ে ডান হাতের কবজি চেপে ধরে রাগে ফুঁসতে লাগলো। মূলত তৃণাকে সে আবরাজের থেকে দূরে সরিয়েছে, আবরাজকে কষ্ট দেওয়ার জন্য। অথচ সে এটা জানতো না আবরাজ তৃণাকে কখনোই বোন ব্যতীত অন্য কোনো নজরে দেখেনি। জুবায়ের পেছনে দাঁড়িয়ে হিসিয়ে বলে উঠল, একবার ভুল করেছি, সেকেন্ড টাইম সেটা করব না। এবার আমি যেভাবেই হোক তোকে জিততে দেব না কিছুতেই। নো নেভার। ফিজা ঘোরাঘুরি করে আর কথা বলে সবার সাথে বুঝতে পারলো এরা সবাই মূলত আবরাজের ফ্রেন্ড। ফিজা এত সময় ধরে সাব্বিরের সাথে ঘোরাঘুরি করে সবার সাথে পরিচয় হলো। আবরাজ নিজের মতো সবার সাথে কথা বলছে, কিন্তু দৃষ্টি ঠিকই বাজ পাখির পলকের ন্যায় বউয়ের দিকে। ফিজা এখানে মিস্টার জি কে দেখে বেশ অবাক হলো। তার চেয়েও বেশি অবাক হয়েছে হাতের ব্যান্ডেজ দেখে। সাথে যদিও তৃণা রয়েছে, অগত্য ফিজা তাদের দিকে গেল না। সুযোগ বুঝে সাব্বিরকে আস্তে করে ডাকলো, সাব্বির সাহেব। ইয়েস ম্যাডাম।
সাব্বির সাথে সাথে জবাব দিল। ফিজা জোর করে মুখে হাসি ঝুলিয়ে আবরাজের দিকে তাকিয়ে থেকে ঠোঁট দুটো নেড়ে জিজ্ঞাসা করলো, মিস্টার জি এর হাতে ব্যান্ডেজ? সাব্বির চমকালো। এত মানুষের ভিড়ে এই সামান্য একটা জিনিস ম্যাডামের চোখে পড়তে হলো। যদিও উত্তরটা যে কোনো একটা মিথ্যা দেওয়া যায়, আমতা করে বলে, আসলে মানে ম্যাডাম, আপনি এসব বুঝবেন না। আপনি সত্যিটা বলুন। ম্যাডাম, তারা মাফিয়া, কত শত্রু, কিন্তু এটা শুধু একজনই করতে পারে। ফিজা যেন দেখতে পাচ্ছে আবরাজ নিজের রিভলভারটা নিয়ে দাঁড়িয়ে আছে, সামনে মিস্টার জি, এবং সাথে সাথে আবরাজ ট্রিগার চাপে। ফিজা চমকে উঠল। এটা সত্যি আবরাজ ছাড়া কেউ করেনি। সেদিন ওনার সামনে যাওয়া নিয়ে আবরাজ রেগে গিয়েছিল এবং তাকে বাড়িতে রুমে লক করে মিস্টার জি এর সাথে দেখা করতে গিয়েছিল আবরাজ। এখানে এটার মানে এটাই দাঁড়ায় তাদের মধ্যে আবারও দেখা হয়েছে এবং এই কাজ আবরাজ খান করেছে। ফিজার ভাবনার মাঝে সাব্বির বলল, ওই মানে মিস্টার জি আপনার নামে বাজে কথা বলেছিল তো, সেজন্য স্যার রেগে। ফিজা যতটা চমকানোর কথা ছিল তার চেয়ে বেশি অবাক হলো। বাজে কথা বলেছে আর এজন্য গুলি করেছে? তাহলে সেদিন রাতে যে ফিজা এত বাজে কথা বলল, কাস্টমার দেখানোর কথা বলল, আবরাজ কি তবে কষ্ট পেয়েছিল, সেই জন্য রেগে ল্যাপটপ ভেঙে ফেলেছে? ফিজার কাছে সব প্রশ্নের উত্তর একটাই হচ্ছে হ্যাঁ। ফিজা আবরাজের দিকে অপলক তাকিয়ে রইল। যতটা বাজে ভেবেছে তার থেকে দ্বিগুণ বাজে এই পুরুষ। সামান্য কথার জন্য গুলি করে দিয়েছে। ফিজার মাথা ঘুরে, হাতে হ্যাসকা টানে ফিজার ভয় ধরল মনে। খামচে ধরলো সামনের মানুষটাকে। বক্সে মিউজিক চলছে, অনেকেই এর মধ্যে কাপল ডান্স শুরু করে দিয়েছে। আবরাজের দুই কাঁধে হাত রেখে ফিজা চারদিকে দৃষ্টি বুলিয়ে পর্যবেক্ষণ করে নিল সম্পূর্ণটা। কোমরে জামার ওপর দিয়ে শীতল স্পর্শ পেয়ে শিরশির করে শরীর। তবে নিজেকে সামলে আবরাজের দিকে তাকালো। আবরাজ তাকিয়ে বউয়ের হালকা গোলাপি রঙের রাঙানো ঠোঁটের দিকে। এখানে একে অপরকে জড়িয়ে ধরে কিস করাটা খুব নর্মাল। আবরাজ নিজের ঠোঁট এগিয়ে আনতে ফিজা মুখ সরিয়ে নিল। জোরে জোরে বেশ কয়েকবার শ্বাস ফেলে বলে উঠল, আমার লজ্জা লাগছে আবরাজ। লজ্জা? সেটা শুধু তুমি আমার সামনে পাবা, অন্য কারোর সামনে নয়। রুমে চলো। বলতে বলতে পাজা কোলে তুলে নিল বউকে। ফিজা চমকে উঠল। কিছু সময় আগেই তো এলো, আবার চলে যাবে? মানুষ কি বলবে এসব ভেবে বলল, আবরাজ নামান, সবাই এখানে, ভালো দেখায় না চলে যাওয়াটা। আবরাজ লম্বা লম্বা কদম ফেলে বাড়ির দিকে যাচ্ছে। সামনের দিকে দৃষ্টি স্থির রেখে বলে উঠল, আই ডোন্ট কেয়ার। কে কি ভাবলো এসব দেখলে ইহজন্মে আমার বাসর করা হবে না সুগন্ধি ফুল। আপনি সবসময় এগিয়ে কেন আসেন? ফিজা দুই পা পিছিয়ে গিয়ে প্রশ্ন করে আবরাজকে। আবরাজ প্যান্টের পকেটে হাত গুজে ফিজার দিকে এগিয়ে আসে। ফিজার চোখের দিকে তাকিয়ে উত্তর দেয়, তুমি সবসময় পিছিয়ে যাও বলে। আপনি এগিয়ে আসবেন না। ফিজা আবারও পিছিয়ে যাচ্ছে। একমাত্র আবরাজের মুড কখন কেমন চলছে সেটার উপর ভিত্তি করে ফিজা আগে পিছিয়ে যায়। এই যেমন আবরাজ রেগে থাকলে সে নিজেকে যথাসম্ভব কঠিন রাখার চেষ্টা করে, আবার যখন আবরাজ রোমান্টিক মুডে থাকে তখন কঠিন থাকলেও আবরাজের খোঁচাখুচির জন্য সেটা সম্ভব না হলেও মোটামুটি নিজের ভাবমূর্তি বজায় রাখে। আবার একটু আধটু এলোমেলো হয়ে আবল তাবল কাজ করে বসে। এই যেমন একটু আগে আবরাজ তাকে রুমে নিয়ে এলো, সেও এখন বুঝতে পারছে না কি করা উচিত এই মুহূর্তে। তবে এত দ্রুত কি করে সে নিজেকে আবরাজ খানের নিকট সম্পূর্ণরূপে ধরা দেবে? কখনোই না। ফিজার ভাবনার মাঝে আবরাজ ওর একদম কাছে এসে দাঁড়ালো। হাতের উল্টো পিঠে মেয়েটার গাল স্পর্শ করে বলে উঠল, তুমি পিছিয়ে যেও না, এদিকে এসো। আপনি জঘন্য একটা পুরুষ আবরাজ। আবরাজ ফিজার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, কাম, এদিকে এসো, ডোন্ট টাচ মি, আপনাকে দেখতে ইচ্ছা করছে না। নিজের হাতখানা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে কঠিন স্বরে বলে। আবরাজ হ্যাসকা টানে মেয়েটাকে একদম নিজের কাছে নিয়ে আসে, ঘনিষ্ঠ করে নিজের শরীরের সঙ্গে। ঘাড়ে থুতনি ঠেকিয়ে আবরাজ শান্ত কণ্ঠে বলে উঠল, আমাকেই দেখতে হবে, আগে এবং পরে। আপনি খুব বাজে। ফিজা কিছুটা বিরক্ত স্বরে বলে। আবরাজ বউয়ের কাঁধে তখন থেকে নাক ঘষেই যাচ্ছে। ফিজার শরীর শিরশির করে। আবরাজ বুঝতে পারছে বউ তার মৃদু কাঁপছে। ফিসফিস করে বলে, তোমার জন্য সব। বিয়ের রাতে কেন ফেলে এলেন? সাথে সাথে প্রশ্ন করে ফিজা। পুরুষ মানুষকে জব্দ করার ভালো একটা প্রথা হচ্ছে যখন সে বউয়ের সঙ্গ চাইবে, খারাপ ভালো সব রকম বিষয়ে তাদের সাথে কথা বলার একটা উত্তম সময় তখন। আবরাজ ফিজার চোখের দিকে তাকিয়ে বলে, বিশ্বাস করবে বললে? আপনি বলুন। আবরাজ ফিজাকে ছেড়ে দেয়, বলল, তুমি খোঁজো, কিভাবে পাবো? সবকিছু যেভাবে পেয়েছো অনেক সময়, ততদিনে আমি তোমায় আরো বেশি ভালোবেসে ফেলবো। বলতে বলতে আবার এগিয়ে আনে বউকে নিজের কাছে। ফিজা ভুরুকুসকে জিজ্ঞাসা করলো, এখন বাসেন না? রূপ চাই, কিভাবে করবেন? আবরাজ হতাশ হলো। এ মেয়ে কোনোদিন সোজাসাপটা জবাব দিল না, সব সময় প্রশ্নের পিঠে প্রশ্ন করাটাই তার খুব জরুরি। আবরাজ ফোঁস করে দম ছাড়ে। বাঁকা হেসে জানতে চাইল, তুমি কিভাবে উপভোগ করতে চাও? অনুভূতি? তাহলে বাসর করতে হবে। আবরাজ ফিজার ঘাড়ের পেছনে ডান হাতটা রেখে মাথাটা আচমকাই নিজের দিকে টেনে নিল। নাক দুটো একটা আরেকটাকে স্পর্শ করছে। ফিজা বিরক্ত, বলল, সারাক্ষণ বাসরের ধান্দা, ভালো হবেন না? তুমি হতে দিচ্ছ না, মাথা খারাপ করে দাও। এই যে এখন নিজেকে অর্ধ উন্মুক্ত করে রেখেছ, ছুঁয়ে দিতে ইচ্ছা করছে। আপনি এটা ছাড়া পারেন কি তোমাকে ভালোবাসতে? ভুল। তোমার যা মনে হয়
ফিজা ফোঁস করে দম ছাড়ে, নিজের জামার ফিতাটা ঠিক করে ওভারকোটের বোতাম লাগায়, তারপর গলার স্কার্ফটাও ভালো করে পেঁচাতে লাগলো। আবরাজ বাধা দিল না, তাকিয়ে থাকে। সার্ভেন্ট ডাকতেই আবরাজ গেল। সাব্বিরের বউ এসেছে জানালো। ফিজা দ্রুত বেরিয়ে গেল এটা শুনে। বাইরে এসে চমৎকার একখানা রমণীর দেখা পেল। বেশ দামি একটা থ্রি পিস পরা, মেরুন রঙের থ্রি পিস দারুণ মানিয়েছে মেয়েটাকে। হ্যাংলা পাতলা চিকন গরনের শরীর, একদম ফর্সা। ফিজা অবাক হলো, যেমন ভালোও লাগলো, বিদেশি দেখতে কিছুটা। সাব্বির তখন বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে দৌড়ে এসে বউয়ের পাশে দাঁড়িয়ে বলে উঠল, এত লেট হলো তোমার? মেয়েটা জবাব দিল না, চোখ পিটপিট করে তাকিয়ে সাব্বিরের দিকে। সাব্বির মেকি হাসে, দোষটা তার নিজের। সেক্ষেত্রে বউকে এমন প্রশ্ন করাটা বোকামি, তারই তো গাড়ি পাঠাতে লেট হয়েছে, তাই সেদিকে কথা বাড়ানোর মানে নেই। ফিজাকে দেখিয়ে বলল, ম্যাডাম। সাব্বির কিছুটা নার্ভাস হয় আবরাজকে দেখে। ফিজা ব্যাপারটা বুঝতে পেরে বলে উঠল, আপনার বউ? মেয়েটা মিশুক। ফিজার সাথে ভালোই বন্ডিং হলো। দুইজন কি সুন্দর করে কথা বলতে বলতে বাইরে চলে গেল। সাব্বির বউয়ের লাগেজটা হাতে দাঁড়িয়ে। আবরাজ সাব্বিরের দিকে রাগী চোখে তাকিয়ে আছে, যার অর্থ তোমার জন্য আমার বাসরটা একটুর জন্য হাত ফসকে গেল। সাব্বির আস্তে করে ঢোক গিলে। আবরাজ চোয়াল শক্ত রেখে হাসে, বলে, মনে আছে তো? দুইজন দুই রুমে থাকবে, যাও ফাতিহার লাগেজ আমার পাশের রুমে রেখে এসো। স্যার, তিহা রাগ করবে। সাব্বির মিনমিন করে বলে উঠল। বউ তার ভীষণ নাজুক, সহজ সরলও বটে। ব্যাপারটা কিভাবে নেবে বউ? তার উপর যদি ভুলটুল বোঝে। সাব্বিরের ভাবনার মাঝেই আবরাজ রসাত্মক স্বরে বলল, আচ্ছা আচ্ছা, বলবো নাকি? কণ্ঠস্বরে গম্ভীর একটা ভাব রয়েছে। সাব্বিরের হঠাৎ পেটের ভেতর মোচড় দিল। অসহায় দৃষ্টিতে তাকিয়ে অনুরোধ স্বরে বলে উঠল, না স্যার, আমার এত বড় সর্বনাশ করবেন না দয়া করে। আবরাজের হাসি পায়, তবে হাসে না। বাড়ি থেকে গুনগুন করতে করতে বেরিয়ে গেল। সাব্বির ওপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, ইয়া আল্লাহ, জীবনে কোনোদিন আর আমি লাল পানি ছুঁয়ে দেখবো না, পাক্কা প্রমিস। একবার বাসরটা করিয়ে দাও প্লিজ গড। বেচারার চোখে মুখে বেদনার ছাপ। এরপর আবরাজের কথা মতো লাকেজটা রেখে এলো। পার্টির ওখানে পৌঁছাতে আবরাজের মাথা চক্কর দিল। চোখ দুটো ইয়া বড় বড় আকৃতি ধারণ করলো। দ্রুত পা চালিয়ে কোনো রকম গিয়ে বউয়ের পাশে দাঁড়িয়ে বলে উঠল, আমি যা দেখছি তুমিও কি তাই দেখতে পাচ্ছ? আবরাজ সুইমিং পুলের পাশে ফিজাকে নিয়ে কাপড় ডান্স করছে, সুন্দর হচ্ছে। ফাতিহা সেদিকে হাসি হাসি মুখ নিয়ে তাকিয়েছিল। সাব্বিরের প্রশ্নে বিরক্ত হয়ে বলল, এটা কেমন কথা? এখানে ডান্স হচ্ছে তো ভিন্ন কিছু কেন দেখবো আমি? উফ, তুমি তেরা কথা কবে থেকে বলতে শুরু করলে? আচ্ছা বাদ দাও, স্যার ডান্স করছে আমার বিশ্বাস হচ্ছে না, তাই আমাকে একটা চিমটি কাটো তিহা। ফাতিহা সাথে সাথে সাব্বিরের পেটে খামচে ধরল। সাব্বির ব্যথাতুর শব্দ করে ছিটকে দূরে সরে গেল। তবে পর মুহূর্তে সামনে তাকিয়ে ফেল হয়ে এলো আখি। তাকিয়ে থাকে সেভাবে। তবে পরক্ষণেই কিছু মনে পড়তে নিজেও বউয়ের হাত টেনে ধরে একপাশে চলে গেল। আবরাজ ডান্স কম, বউকে বিরক্ত বেশি করছে। কোমরে রাখা হাতটা ফিজাকে বড্ড বিরক্ত করছে। ফিজা যার ফলস্বরূপ ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আবরাজের কাঁধে রাখা হাতটা বেশ শক্ত করে চেপে রেখেছে সেখানে। আবরাজ মুগ্ধ হয়ে বউয়ের কার্যকলাপ লক্ষ্য করছে। অতিরিক্ত তুষারপাত পার্টিতে ব্যাঘাত ঘটালো, যা টুকটাক সবাই নিজেদের মতো এনজয় করে চলে গেল। কিন্তু এত বড় পার্টি আবরাজ কিসের জন্য দিয়েছে সেটাই ফিজা বুঝতে পারে না। বাড়ির ভেতরে এসে সবাই যখন যে যার রুমে চলে যাবে, সাব্বির তখন ফিজাকে ডেকে বলল, ম্যাম, স্যারের বার্থডে আজ, স্যার অপেক্ষা করেছিল, উইশটা করে দিয়েন। ফিজা চমকালো। আশ্চর্যের ব্যাপার হলো 3 বছরে ফিজা সব সময় আবরাজের বার্থডেটা মনে রেখেছে, কিন্তু এবার কিভাবে ভুলে গেল সে এটা? আফসোসের বন্যা যখন ভেতরে উথাল পাতাল ঢেউ, তখন নিজেকে কোন রকম সামলে সাব্বিরকে জবাব দিল, ফাতিহা রুমে যান, আমি আপনার স্যারকে ম্যানেজ করে নেব। সাব্বির মৃদু হাসলো। স্যার বলেছেই যা, এসব নিয়ে মজাই করবে, এর বেশি কিছু না। সাব্বির রুমে যেতে ফিজাও নিজের রুমে এলো, আর সাথে সাথে দরজা বন্ধ করে আবরাজ। এরপর দরজার সাথে চেপে ধরে ফিজাকে বলল, থ্যাঙ্কস বলো আমাকে, বাট হোয়াই? ফিজা ভুরুজোড়া কুঁচকে জিজ্ঞাসা করলো। ভেতরে ঠিকই মেয়েটা গুটিয়ে গিয়েছে, সারাদিন কথাটা কেন একবারও ওর মনে পড়েনি? আবরাজ ফিজার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে জবাব দিল, তোমার ইশারায় না নাচতে পারি, তোমার সাথে তো ডান্স করলাম। এই পর্বটা এখানেই শেষ করলাম।